মুহাম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন, এই নিয়ে প্রশ্ন ওঠে। তখন মুহাম্মদের প্রধান চার সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। যদি পরীক্ষায় সে খলিফা কি, তখন লিখতে হবে যে হজরত মুহাম্মদের মৃত্যুর পর যে তার চারজন সঙ্গী ছিল তারাই কিন্তু খলিফা। খলিফা একটি আরবি শব্দ, তার মানে প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রথম খলিফা ছিলেন আবু বকর। খলিফাই হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা। যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলি হলো দারুল ইসলাম। খলিফায়ের পুরো দারুল ইসলামের প্রধান নেতা, তার অধিকারের অঞ্চল নাম হলো খিলাফত। আর যারা ইসলামের অন্তর্ভুক্ত নয় তারা হচ্ছে দারুল হারব। পরীক্ষা কিন্তু আসতে পারে। তা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হলো খলিফা, তারপরে হচ্ছে দারুল হারব। যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়ে সেগুলিকে বলা হয় দারুল ইসলাম। খলিফা এই পুরো দারুল ইসলামের প্রধান নেতা, অর্থাৎ আবু বকর সিদ্দিক। মুসলমান ধর্ম কিন্তু বহু পুরানো ধর্ম নয়। যাই হোক, পরের লাইনে যাই। খলিফার পরবর্তী আলোচনা হলো 712 খ্রিস্টাব্দ নাগাদ আরবি মুসলমানরা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু প্রদেশে অভিযান করেন। ইতিমধ্যে আরব ব্যবসায়ী এবং পর্যটকরা খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের ভারতে এসেছিলেন। ভারতের সঙ্গে ইসলামের পরিচয় রাজ্য বিস্তারের আগে থেকেই শুরু হয়েছিল। আরব শক্তি সিন্ধু প্রদেশ, মুলতান এবং উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চল দখল করেছিল। বিন কাসিমের মৃত্যুর পর তারা ধীরে ধীরে ওই অঞ্চল থেকে সরে যেতে থাকে। আরবদের পর আরেক মুসলমান শক্তি হলো তুর্কিরা, অর্থাৎ তুর্কিস্তানের লোকেরা। ভারতের সম্পদের টানে ভারত আক্রমণ করতে তারা উদ্যোগী হয়। খ্রিস্টীয় 11 শতকে এবং দ্বাদশ শতাব্দীতে গজনীর সুলতান মাহমুদ এবং ঘুরের শাসক অর্থাৎ মোহাম্মদ ঘুরি যার নাম ছিল, এই তুর্কি শাসক ভারতীয় উপমহাদেশের বিজয় অভিযানে আসেন। আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দে মাহমুদ প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন, তখন লিখতে হবে 17 বার। কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দে? 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ অবধি। সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী হিসেবে চিহ্নিত, কিন্তু তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না। ভারত থেকে তিনি প্রচুর সম্পদ লুট করেছেন, তেমনি নিজের রাজ্যে ভালো কাজে ব্যয় করেছেন। তার আমলে রাজধানী গজনী এবং অন্যান্য শহরকে সুন্দর করে সাজানো হয়েছিল। মাহমুদ সেখান থেকে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমুদরিয়া অর্থাৎ নদী, আমুদরিয়া নদীর উপর তিনি বাঁধ নির্মাণ করেছিলেন। পরীক্ষা এখান থেকে আসতে পারে, আমুদরিয়া কি একটি নদীর নাম, অথবা তিনি কী কী নির্মাণ করেছিলেন? প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার। তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেন যেখানে শিক্ষকদের বেতন এবং ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা ছিল। মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন অল বিরুনি এবং ফিরদৌসী। পরীক্ষায় আসতে পারে অল বিরুনি কি, অল বিরুনি কে, তখন লিখতে হবে অল বিরুনি একজন ঐতিহাসিক। ফিরদৌসী ছিলেন সেই রকম। অল বিরুনি দর্শন এবং গণিতে পণ্ডিত। ভারতে তিনি পর্যটক হিসাবে আসেন। তার লেখা কিতাব অল হিন্দ সে সময় ভারতের ইতিহাসের জন্য জরুরি গ্রন্থ। অল বিরুনির লেখা বইটির নাম কি, তখন লিখতে হবে কিতাব অল হিন্দ। কবি ফিরদৌসী শাহনামা কাব্য লিখেছিলেন। শাহনামা কাব্য কে লিখেছিলেন, তখন লিখতে হবে কবি ফিরদৌসী। আরেকটি প্রশ্ন খুবই কমন। অন্যদিকে মোহাম্মদ ঘুরি ভারতের শাসক হতে চেয়েছিলেন। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে তিনি হারিয়ে দেন। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করেন, তখন লিখতে হবে 1192 খ্রিস্টাব্দে। কাকে পরাজিত করেন? রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। এটাও আসতে পারে কত সালে তিনি মারা যান, তখন লিখতে হবে 1206 খ্রিস্টাব্দে। ঘুরির অন্যতম সঙ্গী কুতুবুদ্দিন আইবক সেই সময় দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। পরীক্ষায় এটাও আসতে পারে যে দিল্লিতে কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন, তখন লিখতে হবে কুতুবুদ্দিন আইবক। আর কুতুবুদ্দিন আইবকের নাম অনুসারে কিন্তু কুতুব মিনার। আনুমানিক 1204 খ্রিস্টাব্দ থেকে 1205 খ্রিস্টাব্দে প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন
মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় নদিয়া দখল করেছিলেন? কত খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি বাংলা দখল করেছিলেন? তখন লিখতে হবে 1204 থেকে 1205 খ্রিস্টাব্দে। সেই সময় থেকে বাংলায় তুর্কি শাসন শুরু হয়েছিল। এই টুকুর কথা অংশ থেকে বড় প্রশ্ন আসতে পারে, আবার শর্ট প্রশ্ন আসতে পারে, তবে শর্ট প্রশ্নে আসার বেশি চান্স। তুর্কি আক্রমণে প্রায় 40 বছর পর ঐতিহাসিক মেইনহাজি সিরাজ বাংলায় এসে বখতিয়ার খলজির অভিযানের কাহিনী শুনেছিলেন। আচ্ছা, কোন ঐতিহাসিক তুর্কি আক্রমণের অভিযান শুনেছিলেন? তখন লিখতে হবে মেইনহাজি সিরাজ। তার লেখা তাবাকাত-ই-নাসির থেকে জানা যায় বখতিয়ার খলজি এবং তুর্কি বাহিনী ঘোড়া ব্যবসায়ী ছদ্মবেশে নদিয়ায় ঢুকেছিলেন। অর্থাৎ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কীভাবে বাংলায় ঢুকেছিলেন? তিনি ঘোড়া ব্যবসায়ী ছদ্মবেশে ঢুকেছিলেন। সেই সময় বাংলা থেকে উত্তর দিকে তিব্বত পর্যন্ত ঘোড়ার ব্যবসা বেশ চলেছিল। কাজেই তুর্কিদের নদিয়ায় ঢুকতে দেখে কেউ তাদের আক্রমণকারী ভাবেনি। এই নদিয়া কোথায় ছিল? হয়তো এই নদিয়া ছিল বর্তমান পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে, যা আজ নদীর তলায় চলে গেছে। অথবা হয়তো বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার নওদা গ্রাম হলো সেকালের নদিয়া। সে যাই হোক, তুর্কি অভিযানের সময় রাজা লক্ষণ সেন নদিয়ায় ছিলেন। গল্প আছে, বখতিয়ারের সঙ্গে মাত্র 17 জন সৈন্য ছিল, কিন্তু ধারণা ঠিক নয়। সেকালে উত্তর ভারত থেকে বাংলায় আসার একাধিক রাস্তা ছিল। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তুর্কি আক্রমণের ঐতিহাসিক কে ছিলেন? তুর্কি আক্রমণের পর কোন ঐতিহাসিক লিখেছেন? তখন লিখতে হবে বিখ্যাত ঐতিহাসিক মেইনহাজি সিরাজ। তার কোন বইতে এই ঘটনা জানা যায়? তখন লিখতে হবে তাবাকাত-ই-নাসির গ্রন্থ থেকে। তিনি কীভাবে ঢুকেছিলেন? তখন লিখতে হবে ঘোড়া ব্যবসায়ী ছদ্মবেশে 18 জন সেনাকে নিয়ে, 18টি ঘোড়াকে নিয়ে। সে সময় বাংলা থেকে উত্তর দিকে তিব্বত যাওয়ার ঘোড়ার ব্যবসার প্রচলন ছিল। কাজেই তুর্কিদের নদিয়ায় ঢুকতে কেউ আক্রমণকারী ভাবেনি। সে সময় শাসক কে ছিল? তখন লিখতে হবে লক্ষণ সেন। বর্তমান নদিয়া জেলা কোনটি? তখন লিখতে হবে সেকালের নদিয়া হলো বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলা নওদা গ্রামে হলো সেকালের নদিয়া। যেহেতু ঘোড়া ব্যবসায়ী ছদ্মবেশে ঢুকেছিল, তাই তুর্কিরা বিনা যুদ্ধেই নদিয়া জয় করে। এরপর বখতিয়ার নদিয়া ছেড়ে লখনৌবতী অধিকার করেন এবং নিজের রাজধানী স্থাপন করেন। এই শহরকে সমকালীন ঐতিহাসিকরা লখনৌতি বলে উল্লেখ করেছেন। বখতিয়ার খলজি নিজের নতুন রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। এক একটি ভাগের জন্য এক একটি শাসনকর্তাকে তিনি নিযুক্ত করেছেন। বখতিয়ার খলজি নিজে ছিলেন লখনৌতিতে মসজিদ, মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা করেছিলেন। যাই হোক, 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। বাংলায় তুর্কি অভিযানের একটা অধ্যায় শেষ হয়। ওই একই সময়ে পূর্ববঙ্গের রাজা লক্ষণ সেনেরও কিন্তু মৃত্যু ঘটেছিল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিও।